এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে এত বাজার গরম করা হচ্ছে, তো বিহারে ধরুন প্রথম যখন লিস্ট এলো সেখানে একজন বাংলাদেশের নাম ছিল, লাইসেন্স দেওয়া হলো যে গোটা ভারতবর্ষে যে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার তাকে যে কোনো জায়গায় মেরে দিতে পারো বাংলাদেশি বলে। যোনে যেনেকে পাৰে মিয়া কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। রিক্সাত উঠিলে 5 টাকা ভাড়া হলে 4 টাকা দিন। হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন সেখানে এসআইআর হচ্ছে না, মিয়া ওদের বার করে দাও 4 লক্ষ 5 লক্ষ বলে আমি এই জন্যই বসেছি এখানে, রিক্সা যদি চাপো তার যদি 5 টাকা ভাড়া হয় তাকে 4 টাকা দাও। নির্বাচন কমিশনের নাম এখানে পশ্চিমবাংলায় মানুষ দিয়ে দিচ্ছে নির্যাতন কমিশন। নেহরুর একটা কথা খুব চালু, লোকের মানুষ ধরেছিল, এই বড় বড় যে কলকারখানাগুলো তৈরি এগুলোই হচ্ছে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। এখন হয়ে যাচ্ছে এই যে টেম্পল গুলোই হচ্ছে ফ্যাক্টরি। নমস্কার, আমি পরঞ্জয়। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন হবে। রাজনৈতিক পরিবেশটা বেশ গরম হয়ে গেছে, আরো গরম হবে। অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় হলো SIR, যেটা বাংলায় বলা হয় বিশেষ নিবিড় সংশোধন, যেটা হিন্দিতে বলি আমরা বিশেষ গহন পুনরীক্ষণ। বিহারে যা হয়েছে এর প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে, কিভাবে পড়বে? এর নির্বাচনের ফলাফলের উপরে কি ধরনের প্রভাব? আজকে আমরা অনেক ধরনের মেরুকরণ দেখছি, একটা রাজনৈতিক মেরুকরণ দেখছি, একটা ধর্মের নামে মেরুকরণ দেখছি। এই সব বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে আছেন দীপঙ্কর ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশনের সাধারণ সম্পাদক। উত্তর ভারতে আমরা মালে বলি, এই রাজ্যে লিবারেশন বলা হয়। তো সম্পাদক কথাটা পশ্চিমবাংলাতেই হয়, বিহারে সম্পাদক বললে এডিটর, ঠিক। তো দীপঙ্কর, এই যে SIR এর কি প্রভাব পড়তে পারে? আমরা প্রথম দেখলাম মহারাষ্ট্রে 40 লক্ষ নতুন নাম, বিহারে 45 লক্ষ নাম বার করে দেওয়া হলো। 45 নয়, বার করা হয়েছিল 70 লক্ষ, প্রথমে নতুন করে 25 লক্ষ, প্রথম করে 65 লাখ, তারপরে আরো লোক এলো, চেঁচামেচি হলো, সুপ্রিম কোর্ট অনেক কিছু হলো। এবার পশ্চিমবঙ্গে প্রথম যে ভোটার যে তালিকাটা এলো 58 লক্ষ লোকেদের নাম নেই। তো এটা নিয়ে অনেক চেঁচামেচি হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। নির্বাচনের উপর কি প্রভাব পড়তে পারে, এটা আমার প্রথম। আমার মনে হয় নির্বাচনের উপরে কি প্রভাব পড়বে তার আগের যেটা, সেটা হচ্ছে এসআইআর ব্যাপারটা। পশ্চিমবাংলার সাধারণ মানুষ বলছে এটা কি নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন। মানুষের যে হয়রানি, আপনি বললেন যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, এরপরে অন্তত 1.5 কোটি মানুষকে তাদেরকে নোটিশ দিয়ে হিয়ারিং এ ডেকে পাঠানো। এর ভিতরে নোবেল পুরস্কার অমর্ত্য সেন আছে, বিদেশ সচিব শ্রীনিবাসন আছে, আমি কালকে নেতাজির পরিবারের চন্দ্র বসু আছে। আমি কাল কিরকম হেনস্থা, কালকেই আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে খবর পেলাম তার 70 মা, তিনি গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তিনি যখন এটা জমা দিচ্ছেন তখন বলছে এটা ঠিক A4 সাইজের কাগজে হয়নি, অতএব এটা দিয়ে হবে না। চিন্তা করুন, মানে এই পুরো ব্যাপারটাই হচ্ছে শুধু মানুষকে হয়রান করা। এবং এর মধ্যে যেটা আমি শুনছি বিভিন্ন জায়গায় যে 1.5 কোটির মধ্যে অনেক ডিসপ্রপোর্শনেটলি বেশি সংখ্যায় মুসলিম মানুষ আছেন, বিরাট সংখ্যায় মহিলারা আছেন, তো কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তো এখন এই মুহূর্তে দেখা হচ্ছে একটা গণহেনস্থা, মানুষকে হয়রান করা। নির্বাচন কমিশনের নাম এখানে পশ্চিমবাংলায় মানুষ দিয়ে দিচ্ছে নির্যাতন কমিশন। এক কথায় এসআইআর ব্যাপারটা, যেটা বাংলায় একটা কথা চালু আছে, ঘেঁটে দেওয়া। বিহারে ধরুন যে এসআইআরটা হলো, সেটা পুরো নির্বাচনটাকে ইংরেজিতে বলে ডিসরাপ্ট করে দেওয়া এবং এটা ঘেঁটে দেওয়া। আপনি পশ্চিমবাংলায় প্রচার করছেন না, আপনি এই নিয়ে ব্যস্ত আছেন। বিএলও কি বলছে, কোন বুথ লেভেল অফিসার কি বলছে, বুথ লেভেল এজেন্ট হবে, কার নাম নেই, কার নাম ঢোকাতে হবে। এক্স্যাক্টলি। এত বেশি সংখ্যা, আজকেও খবরের কাগজে দেখছি যে বিএলওর মৃত্যুর খবর আসছে, আত্মহত্যার খবর আসছে, হার্ট অ্যাটাকের খবর আসছে। তো বিএলও থেকে শুরু করে সাধারণ ভোটার, এটা তো একটা বিরাট এমন একটা চলছে না। ওরা, আমি ওদের কথাটা একটু বলি। প্রথম হলো নির্বাচন কমিশন, ওরা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ, যুক্তিগত ভুল যেখানে আমরা দেখছি যে ভোটার নেই,
যে মারা গেছে, যে অন্য অন্য কোথাও আজকে থাকছে, একই লোকের নাম দুবার তিনবার আসছে, এইটা হলো সরকারের। আর এটা ওরা বক্তব্য। বুঝবে কি করে? আমি বলছি ওখানে যাদেরকে অবজারভার পাঠানো হচ্ছে তারা শুনছি বাইরের রাজ্যে, তাকে তো বোঝানোই এটা মুশকিল যে বসু এবং বোস একই, মুখোপাধ্যায় এবং মুখার্জি একই। আমি ভট্টাচার্য বানান কত রকম লোকে লেখে, কেউ ভট্টাচার্য লেখে, ভট্টাচার্যি লেখে, ভট্টাচার্যা লেখে। তো ফলে এই যে অবস্থা, লজিক্যাল ডিসক্রিপশন, আমি জানি না কোন এআই দিয়ে ওরা কি দেখছেন। হ্যাঁ, এটা আমরা কেউ জানি না, কেউ বুঝতে পারি না। সেই। দেখুন, তৃণমূল কংগ্রেস বলছে যে আপনি এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন চার্ট ঘুরে ফিরে ওই নিয়ে আসছেন। ভারতীয় জনতা পার্টির বক্তব্য হলো যে আমরা একদম পরিষ্কার করছি, পিউরিফাই করছি। এই যে সংশোধন যেটা হচ্ছে, এটা হলো যাতে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী যারা এসছে তাদের নাম বাদ দেওয়ার জন্য, এইটা ওদের বক্তব্য। এই বক্তব্যটা ধরুন, এখন তো আমাদের কাছে আর বিহারের অভিজ্ঞতাটা আছে, ফলে বিহারের কোষ্ঠী পাথরে যদি দেখা যায় এসআইআর এর আগে যে ভোটার লিস্ট ছিল এবং এসআইআর এর পরে যে ভোটার লিস্ট এলো, যদি বলা যায় তাহলে এসআইআর এর পরের ভোটার লিস্টটা আমার মনে হয় আরো বেশি অশুদ্ধ ভোটার লিস্ট। এবং সেটা কত রকম ভাবে অনেকে দিকে গিয়েছে, সে বাড়ির ঠিকানা বলুন, নাম বলুন, একটা ঠিকানায় 400 লোকের নাম, লোকের নাম, সব সব দিক যত রকম গন্ডগোল হতে জানি না পারে, কজন বাচ্চা যত আছে, রকমের অশুদ্ধি হতে পারে সেই সমস্ত অশুদ্ধি তার মধ্যে আছে। দ্বিতীয় যেটা কথা, এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে এত বাজার গরম করা হচ্ছে, তো বিহারে ধরুন প্রথম যখন লিস্ট এলো সেখানে একজন বাংলাদেশের নাম ছিল না, একজনেরও ছিল না। আমরা যদি একটু আগে ফিরে যাই, 2019-এর 10ই জুলাই সংসদে প্রশ্ন তোলা হয়েছিল, তখন রবিশঙ্কর প্রসাদ জবাব দিয়েছিলেন যে 2016 থেকে 2019 4 বছরে মাত্র 3টে কেস, মাত্র গোটা দেশে, বিহার বা পশ্চিমবাংলা না, গোটা দেশে মাত্র অনুপ্রবেশকারীকে ধরা। তথাকথিত অনুপ্রবেশকারী। ফলে এই যে ব্যাপারটা বলা হচ্ছে, এটা তো বাজার গরম করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, এখন হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন, সেখানে তো এসআইআর মুসলিম মিয়া ওদের বার করে দাও। 4 লক্ষ 5 লক্ষ, বলে আমি এই জন্যই বসেছি এখানে, রিক্সা যদি চাপো তার যদি 5 টাকা ভাড়া হয় তাকে 4 টাকা দাও। গতিকে যোনে যেনেকে পাৰে মিয়াক কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হলে 4 টকা দি দিব। যে এইটা একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে খোলা পরিষ্কার তাকে এইভাবে কথা বলছে। আমি জানি না এখানে ভারতবর্ষে এখন কি সুপ্রিম কোর্টে আছে কি নেই, নির্বাচন কমিশন আছে কি নেই, এর থেকে খারাপ হেড স্পিচ কি হতে পারে? আচ্ছা, এই নিয়ে আমি একটু আসবো পরে। এই ধর্মের নামে যে মেরুকরণটা আমরা দেখছি এই পশ্চিমবঙ্গেও, এই রাজ্যেও আমরা দেখছি, তার আগে আপনি 2-3 বার বিহারের কথা বললেন। আমরা জানি আপনাদের পার্টি 2024 লোকসভা নির্বাচনে 2টো আসন, 2টো সিট আপনারা পেয়েছিলেন, এমনকি আপনারা ভিকে সিংকেও হারিয়ে দিয়েছিলেন। যে আর কে সিং, সরি, আর কে সিং, উনি মন্ত্রী ছিলেন, কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন, ঊর্জার মন্ত্রী ছিলেন, পাওয়ার মিনিস্টার ছিলেন। আর 2020-তে আপনাদের বিধানসভা 15 জন বিধায়ক ছিল, লেফট, পুরো লেফটের 16, আমাদের 12। আর এবার মাত্র 2 জন আপনারা জিতেছেন। এটা কি পুরোপুরি আপনি এই এসআইআর এর উপরে আপনি দোষ দেবেন? বিরাট বিরাট মানে বড় এসআইআর এর ভূমিকা। এটা একটা অজুহাত না? আপনাকে বোঝাই আমি, একটা ভোটের অঙ্ক যদি আপনি দেখেন, আমরা 2020-তে 13 লক্ষ ভোট পেয়েছিলাম, 13 লক্ষ ভোট পেয়ে 12টি আসন জিতেছিলাম। 2025-এ আমরা 14 লক্ষের বেশি ভোট পেয়েছি, কিন্তু আসন পেয়েছি মাত্র 2টো। এটার মানেটা কি হচ্ছে যে আমাদের ভোটটা ঠিক সংখ্যার দিক থেকে দেখতে গেলে কমেনি, কিন্তু বিজেপির ভোটটা মারাত্মকভাবে বেড়েছে, বিজেপি বা এনডিএ জোটে। ফলে এসআইআর এ যে কাজটা হয়েছে, 2টো কাজ হয়েছে, একদিকে নাম বাদ দেওয়া হয়েছে, আরেকদিকে নাম যুক্ত করা হয়েছে। এই যে নাম যুক্ত করা হয়েছে, আমরা এখন গিয়ে আমরা খতিয়ে দেখছি, বুথে বুথে গিয়ে খতিয়ে দেখছি যে সত্যি সত্যি যাদের নামগুলো যুক্ত করা হয়েছে সেই মানুষগুলো আছে কি নেই, সেই মানুষগুলো এখানে থাকেন কি থাকেন না। তো একটা বড় ব্যাপার হচ্ছে এসআইআর। দ্বিতীয়ত এসআইআর যেটা করেছে, এসআইআর মানুষকে আতঙ্কে ঠেলে দিয়েছে। তো একজন মানুষ যে আতঙ্কে ভুগছে যে আমার ভোটার লিস্টের নামটা থাকবে কি থাকবে না, তাকে সেটা বোঝাবেন। বলছেন যারা এত ভয় পেয়ে আছে তারা যে
রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তাদের আপনি ভোট দেবেন কি? অবশ্যই মানে তাকে একটা ভয় পাওয়া এটা মানুষকে, কিন্তু আমি বুঝতে পারছি না না, একজন ভীত মানুষকে তাকে এটা বোঝানো সোজা যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি সরকারের সঙ্গে থাকো, তুমি বিজেপির সঙ্গে থাকো, তাহলে তোমাকে আমরা রক্ষা করবো, তোমাকে তাহলে রক্ষা করবো। আর যদি এদিক ওদিক করো তাহলে এই রাখো, তোমার ভোটার লিস্ট থেকে নামটা যাবে, এরপরে বাকিগুলো যাবে, তোমার রেশন এইভাবে চলে যাবে। শাসানো হচ্ছে লোকেদের। এইভাবে হচ্ছে, এটা হচ্ছে একেবারে। এবং এটা শুধুমাত্র সাধারণভাবে হচ্ছে না, ভোটের দিন পর্যন্ত হচ্ছে। আপনারা বিহারের একটা খবর দেখবেন যে ভোটের দিন সকালবেলায় 10,000 টাকা ঢুকছে কারোর কাছে, এবং যে 10,000 টাকা পাচ্ছে সেই 10,000 টাকা পেয়ে ভোটটা দিচ্ছে কি দিচ্ছে না, এটাকে গ্যারান্টি করার জন্য ওই জীবিকা অর্গানাইজার বুথে বুথে 2 জন করে ডিপ্লয় করা হয়েছিল অফিসিয়ালি। তাদেরকে বলা হয়েছিল এরা নাকি ফেসিলিটেটর, তারা ফেসিলিটেট করবেন যাতে আরো বেশি বেশি মহিলা তারা ভোট প্রয়োগ করতে পারে। তো ফলে এই পুরো ব্যাপারটা একটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত একটা ইলেকশন, পুরোপুরি গাইডেড একটা ইলেকশন, যেখানে মানুষকে কোনো সরকার যে ভোটের স্বাধীনতা, নির্ভয়ে ভোট দেওয়া, তো ভোটার লিস্টে নাম থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত এই পুরো, এর পরে তো ভোট যখন দিলেন তারপরেও সেটা পার্সেন্টেজ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে, ওরাও তারপরে এটা আপনিও জানেন, আমিও জানি। জনতা দল ইউনাইটেড এর লোকেরাও অবাক হয়ে গেছিল, আপনার ভারতীয় জনতা পার্টির লোকেরাও অবাক হয়ে গেছিল। 243 হুম, আর ওরা 202 পেল। ওরা নিজেরাও ভাবেনি কিন্তু পাবে। হ্যাঁ, জিতবে এটা ওরা ওরা জানতো ওরা জিতবে, বা ওরা বেশ কনফিডেন্ট ছিল যে এবার আমরা জিতবো। এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা পাবে ওরা ভাবে। আরেকটা নিয়ে চর্চা হচ্ছে এখন উড়িষ্যা, এবং বিজেপির একটা বড় স্লোগান হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন একসাথে হোক। যেখানে উড়িষ্যায় সেটা হয়, হয় সেখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় যারা ভোট দিচ্ছেন তার লোকসভায় ভোট নেই, লোকসভায় ভোট দিয়েছেন তিনি বিধানসভায় ভোট নেই। সমস্যাটা কি হলো? বিজু জনতা দল, নবীন পটনায়ক 8 মাস পর, 6 মাস পর, যেমন মহারাষ্ট্রায় কংগ্রেস 8 মাস পর আপনি যাচ্ছেন ইলেকশন কমিশনের কাছে, এত দেরি করে যাচ্ছেন, তখন ইলেকশন কমিশন বলতে সময় বিজু জনতা দল সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল, আমি জানি ডিসেম্বর মাসে পাঠিয়েছিল। আপনার নির্বাচন শেষ হয়েছে, মানে নির্বাচনের ফলাফল জুন মাসে আপনারা পেলেন, 4 জুন, মানে 2024-এ ডিসেম্বর মাস, তবুও তো 5-6 মাস 5 মাস। ওরা সম্ভবত ওদের বক্তব্য আগেও একটা দিয়েছিল, আমি ঠিক জানি না এক্সাক্ট ডেটটা, কিন্তু দিয়েছিল। আমরা অন্য একটা বিষয় নিয়ে একটা কথা বলি। এই ধর্মের নামে যে মেরুকরণটা হচ্ছে, একদিকে আমরা দেখছি হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছে, কারা টাকা দিচ্ছে, কোথা থেকে টাকা আসছে, এটা অনেকেই জানে, তবে সরাসরি বলা সত্যি অত সহজ না। ইনি একটা সময় বিজেপিতে ছিলেন, প্রার্থী ছিলেন, তারপরে তৃণমূল থেকে ওকে বার করে দেওয়া হলো। তো এই ধরনের যে ধর্মের নামে যেটা মেরুকরণ আমরা দেখছি, আমরা জানি যে 2011-র যে জনগণনা হয়েছিল, এই রাজ্যে 27% কাছাকাছি মানুষ, বা 27%-এর একটু ওপর নেই, মুসলমান। আমরা জানি যে আমরা বাংলাদেশের পাশে, বর্ডারটা খোলা, এটা একটা কথা হলো। আর আমরা দেখছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ সালিম আমার সঙ্গে কথাবার্তা বলছে, হুমায়ুন কবির সঙ্গে, হুমায়ুন কবিরের সঙ্গে কথা। এটা একদমই আমার মাথায় ঢোকেনি, আচ্ছা, কেন কথা বলতে গেলেন। আচ্ছা, আমি একটু শেষ করে ফিরি। কিন্তু উল্টো দিকেও তো আমরা একই জিনিস দেখছি, নরম হিন্দুত্ব, কট্টর হিন্দুত্ব। ঠিক আছে, আমরা তো দেখছি চারদিকে মন্দির বানানো হচ্ছে। আবার আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে দীঘায় আমরা জগন্নাথ মন্দির করছি, পর্যটক আসবে, পুরীতে যাবে না। শিলিগুড়িতে মহাকাল মন্দির, আমরা নিউ টাউনে বসে আছি, এই নিউ টাউনে দুর্গাঙ্গন। তো দুদিকেই খেলাটা চলছে। একটা তো আছেই, ধরুন ভারতবর্ষে পুরো পরিবেশটা পাল্টে দেওয়া হচ্ছে। স্বাধীনতার পরে নেহরুর একটা কথা খুব চালু, লোকের মানুষ ধরেছিল, যে বড় বড় যে কলকারখানাগুলো তৈরি হচ্ছে এগুলোই হচ্ছে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। হীরাকুদের ড্যাম, আবার ফার্টিলাইজার কোম্পানি, হ্যাঁ, সিন্দ্রিতে মাল্টিপারপাস প্রজেক্ট গুলো, এগুলো ছিল হচ্ছে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। এখন হয়ে যাচ্ছে এই যে টেম্পল গুলোই হচ্ছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি নেই, টেম্পলটাই হচ্ছে ফ্যাক্টরি, সেটাকে ঘিরেই
মানুষকে বোঝানো হচ্ছে যে এখানেই এটাকে ধরে ইকোনমি হবে, এটাকে ধরে কারখানা হলো না, নন্দীগ্রামে কারখানা হলো না, আপনারা দীঘায় বানাচ্ছেন। তো এই এই যে ব্যাপারটা, এটা তো একটা বিরাট প্রথম ব্যাপার। ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, আমরা এত পিছিয়ে পড়ছি, আর সেখানে মানুষকে ধর্ম 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 ধর্মের দিকে, উৎসবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে মেরুকরণ, তো মেরুকরণটা মুসলিমের নামে কেউ ভোট চাইছে, কেউ বাবরি মসজিদ বানাচ্ছে, এটা কিন্তু মেরুকরণ নয়। সব থেকে বড় মেরুকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি যেটা করছে, সম্পূর্ণ একটা মুসলিম বিরোধী একটা মেরু। এবার হেমন্ত বিশ্ব শর্মার কথা আমরা বলছিলাম, একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছিলেন 5 লক্ষ মিয়া ভোট কাটবো, তাকে বাদ দেবো, তাকে মার, শুধু ভোট কাটবো না, ভোট কাটবো প্রাণে মেরে দেবো প্রাণে। এই যে একটা পরিবেশ, এখন সেখানে কে মিয়া কে নয়, কে দেখতে যাচ্ছে, সবটা মিলিয়ে যে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে। পশ্চিমবাংলা তো আমরা যেটা দেখছি যে পুরো ভারতবর্ষ জুড়ে একটা বাঙালির বিরুদ্ধে, বাঙালি শ্রমিক দেখলেই মা। এটা কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে। আপনি দিল্লিতে বলছেন বাংলাদেশি, একটা নতুন ভাষা আপনি তৈরি করলেন, বাংলাদেশ। সাহায্য করবে কিনা আমি জানি না। আপনার মনে আছে 5 বছর আগে দিদি ও দিদি বলেছিল নরেন্দ্র মোদী? আমাদের আমি বলছি, কে কার সাহায্য হবে কার হবে না সেটা পরের প্রশ্ন, আমি সেটা দিয়ে বিচারই করব না। যে একজন শ্রমিক, সে বাংলা ভাষায় কথা বলে, তার ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে কাজ করা, তাকে বানানো হয়ে গেছে অনুপ্রবেশকারী। তাকে অনুপ্রবেশকারী। এবং এটা হতে হতে এটা কোন জায়গায় চলে গেছে, নিশ্চয় আপনি খেয়াল করেছেন যে কেরালার ঘটনা, যে এখানে বলা হচ্ছে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, যদি মুসলিম হয় তাহলে তো আরো বেশি বাংলাদেশি। ভাষাটাকেও বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা বা থাকছে বাংলাদেশি ভাষা। এই ব্যাপারটা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে কি ছত্তিশগড়ের একজন হিন্দু এবং হিন্দি ভাষী শ্রমিক, যার নাম রামনারায়ণ বাঘেল, তাকে মারা হচ্ছে কেরালাতে বাংলাদেশি সন্দেহে। তো এই ব্যাপারটা হচ্ছে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে গোটা ভারতবর্ষে যে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার, তাকে যে কোনো জায়গায় মেরে দিতে পারো বাংলাদেশি বলে। তো বাংলাদেশি যে কোনো প্রবাসী মজদুর আজ একদম তাদের জীবন একদম, সেটা হচ্ছে সে সবসময় বিপন্ন। এত বেশি বিপন্নতা আগে কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না এই বিপন্নতা। দেখুন, দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে বাংলাদেশ, আমরা এর আগে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে যা ঘটেছে পরিষ্কার বোঝা যাচ্ছে। জানি শেখ হাসিনা অগাস্ট 2023-এ অবশ্যই তিনি সেটা নির্বাচন, সেটা কারো ভালো লাগতে পারে এবং কারো খারাপ লাগতে পারে, খুব বেশি কিছু বলার দরকার নেই। বিএনপি খালেদা জিয়ার পার্টি, ছেলে প্রধানমন্ত্রী হওয়ার একটা খুব বড় একটা সম্ভাবনা, সেটাও আমি হবে, সেটা দেখবো। কিন্তু আমি বলছি বাংলাদেশে যা ঘটেছে সেটা সেখানকার ব্যাপার। স্বাভাবিকভাবে সেখানে শেখ হাসিনা সরকার নিশ্চয়ই বিরাট ভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছিল, বিরাট ভাবে। এটা শুধুমাত্র একটা কোনো বাইরে থেকে কেউ কিছু করে দিল এমনটা তো নয়, দেখলাম বড় একটা আলোড়ন, একটা বড় একটা অভ্যুত্থানের মতো হলো। এবার সেখানে বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশে ধরুন সেখানে মুসলিম নেতাও হত্যা হচ্ছে। সেই জুলাই অভ্যুত্থানের যে বড় নেতা, ইয়াং নেতা হাদি, তাকে হত্যা করা হলো। আজকে আবার সেখানে হিন্দু নাগরিক, তাদেরও, এবং এইটাই তো ভারতীয় জনতা পার্টি বারবার বলছে, এবার যেটা পুরো ভারতবর্ষে বলছে হিন্দু খাতরে হ্যাঁ, তারপরে বলছে দেখো বাংলাদেশে কি হচ্ছে। তো আমি বলছি এই যে পুরো বাংলাদেশটাকে এজেন্ডা করে, তো বাংলাদেশে হিন্দু হচ্ছে সেখানে সংখ্যালঘু, সংখ্যালঘু সব জায়গায়, সব আমেরিকাতে আজকে ভারতীয়রা বিপন্ন। আমেরিকাতে শুধু ভারতীয়রা বিপন্ন না, আমেরিকার সমস্ত কালো মানুষ, সেখানে বাদামি মানুষ, তারা যখন বিপন্ন, তার পক্ষে যদি কোনো সাদা চামড়ার মানুষও দাঁড়ায়, সে রেনি গুড হলে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। তো এই যে মানুষকে এখানে বিভিন্ন জায়গায় গোটা পৃথিবী জুড়েই যে বিপন্নতা, মেরে দাও মেরে দাও মেরে দাও, এবং এখানে বাংলাদেশটাকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলাতে এটা মেরুকরণের চেষ্টা হচ্ছে, আমার এটা খুব খারাপ। এটা এটা ভারতবর্ষের গোটা বিদেশ আমাদের খুব সময়ের একটু অভাব, আমি 2-3টে প্রশ্ন আরো করতে চাই, সংক্ষেপে যদি জবাবটা দাও। প্রথম হলো, এই রাজ্যে বাম দল এত দুর্বল হয়ে গেল কেন? 34 বছর রাজত্ব করেছে, একজন বিধায়ক নেই, 294 বিধায়কের ভেতর একজনও নেই। কংগ্রেসেরও একই দুরবস্থা, বাম এবং কংগ্রেসের ভেতর একটা জোট। কিন্তু আজকে এই অবস্থায় বামেরা এলো কেন? তারা বুঝতে পারছে না কেন যে 15 বছর আগে কি ধরনের, কি কি কারণে
বামের এই দুরবস্থা হবে? না, আমার মনে হয় কিছু ভুল যখন যারা ক্ষমতায় ছিলেন তার শেষ পর্যায়ে, এটা আমার মনে হয় কোনো বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই যে সিঙ্গুরটা একটা বড় ভুল ছিল। জোর করে কৃষকের কাছ থেকে জমি নেওয়া, নন্দীগ্রাম নন্দীগ্রাম বড় ভুল ছিল। এবং সিঙ্গুরটা যে ভুল ছিল সেটা ইঙ্গিত জ্যোতিবাবু করে গিয়েছিলেন, যে এইভাবে যে জমি দখল করছেন। বলেছিলেন আমাদের কৃষক নেতারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? কৃষক নেতারা কোথায়? কৃষকের মাঝে নেই কেন? তারা তারা কৃষককে যদি বোঝাতে হয়, কৃষককে বোঝাচ্ছে না কেন? এই যে ভুলটা, সেই ভুলের উপরে একের পর এক ভুল হচ্ছে। তারপরে তো কাজার অহংকার হয়ে গেল। আমরা বলি সেই ভুল করতে করতে এই যে পার্টি সোসাইটি, যে যেই ক্ষমতায় থাকুক না বলে কে কাকে বিয়ে করবে, কার বাড়িতে কে কে মানে মালিকানা কার হবে, কে শিক্ষক হবে, কে এই হবে, সব এই ধরনের। সেটা হয়তো পশ্চিমবাংলার এক ধরনের যে কম্পোজিশন, যেভাবে স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, পার্টি সোসাইটি, এখন কেউ বলবে টিএমসিরও তাই, আগামী দিনে বিজেপি এলে বিজেপিরও তাই। এটা হয়তো পশ্চিমবাংলায় কাস্টের কথা কম হয়, পার্টি পার্টি দিয়ে আমরা ছোটবেলা থেকে দেখেছি। এখানে এখানে কংগ্রেস, কমিউনিস্ট, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এইভাবে হয়তো মেরুকরণটা হতে থাকে। কিন্তু সেই মেরুকরণটা কোনো অস্বাস্থ্যকর মেরুকরণ ছিল না। সেটা একটা রাজনীতির লড়াই, সেটা একটা রাজনীতির লড়াই, সেটা একটা মতাদর্শের লড়াই, মানুষের পছন্দ অপছন্দের লড়াই। কিন্তু এখন যে জিনিসটা দাঁড় করানো হচ্ছে পশ্চিমবাংলায়, এটা মারাত্মক, এটা মারাত্মক একটা ব্যাপার দাঁড়াচ্ছে। এবং বামপন্থীরা এখনো যদি ভুল করেন, এই যেমন আপনি বললেন যে শিক্ষা, হ্যাঁ, এই মোহাম্মদ সেলিম দেখা করেছে আমার হুমায়ুন কবিরের সাথে, আমি তো মাথায় বুঝি না। কারণ যে মানুষটি বিজেপির হয়ে প্রার্থী ছিল, সে তারপরে তৃণমূলে এলেন, তারপরে তৃণমূল থেকে বেরিয়ে গেলেন, এখন তার উনি অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আমি দুটো আসনে জিতে আবার ড্যাং ড্যাং করে ফিরে যাবো তৃণমূলে, কখনো বলছে আমি মুখ্যমন্ত্রী হব তার জন্য বিজেপির থেকে সমর্থন নিয়ে। তাহলে উনি তো একটা মনে হচ্ছে একটা বিক্ষিপ্ত, মানে মানসিক ভাবে কতটা সুস্থ আছে আমি জানি না, এমন একটা কথাটা বলছে। তার সাথে এতক্ষণ ধরে কথা কুমারের সম্বন্ধে অনেক কিছু বলেছিল উনি। এখন নীতিশ কুমার সাহেব বললেন, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী 10 বার, একজন ভারতবর্ষের নাগরিক যে 10 নীতিশ বার, কুমার তার দল একটা রাজনৈতিক অস্তিত্ব আছে এখানে। ইনি এখন কোথায় আছেন, কি আছেন, তো ফলে আমি জানি না কি ভেবে মোহাম্মদ সেলিম তার সাথে দেখা করলেন, কিছু করলেন। ফলে এই যে ভুলের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে, এটা চিন্তার ব্যাপার আমার না। আমরা কিন্তু যে প্রতিষ্ঠান বিরোধী যে একটা আবহাওয়া এই রাজ্যে দেখছি না, কিন্তু একের পর এক কেলেঙ্কারি হয়ে গেল। টিচারদের কাজ, সন্দেশখালি, আরজি করের ঘটনা, এই এখন এই ওয়াও মোমোটা, সেখানে দেখুন প্রায় 50 জন এখন শুনছি অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, বা এসআইআর যেটা হচ্ছে। আমি বলছি দেখুন এই কিন্তু এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেরকম ছিল ওই রকমই আছে, খালি মুসলমান। আমি জানি না, সেটা হয়তো নির্বাচন দিয়ে কিছুটা বোঝা যায়। মহিলারাও ভোট দিচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডারে পয়সা, নীতিশ কুমার জীবিকাকে দিয়েছে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার। আর আরেকটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কেউ আসতে পারছে না, মানে ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা হিসাবে। শুভেন্দু অধিকারী তার কাছাকাছি, শ্রমিক ভট্টাচার্য তার কাছাকাছি। আমাদের দেশে যে রাজনীতিটা একটা ব্যক্তি কেন্দ্রিত হয়ে গেছে, এই রাজ্যে তাই অবস্থা। না, সেটা তো বিভিন্ন জায়গাতে ব্যক্তি নিয়ে চলছে পশ্চিমবাংলাতে, কিন্তু ব্যক্তি যখন পরিস্থিতি পাল্টে যায়, ব্যক্তি চলে আসে। আমি ব্যক্তির ব্যাপারে অত গুরুত্ব দিই না, যে শুরু থেকেই কোনো ব্যক্তি থাকবে। ব্যক্তি তো একটা পরিস্থিতির একটা ফসল, ঠিক আছে। কোন ব্যক্তি চলে আসে, কোথায় কে মুখ্যমন্ত্রী হয়ে যায়, কে নাম জানতো কি মোহন যাদব, তিনি মুখ্যমন্ত্রী। আহ আজকে গুজরাটের মুখ্যমন্ত্রী কেউ নাম জানে না, রাজস্থানের মুখ্যমন্ত্রী নাম জানে না, দিল্লিতে রেখা গুপ্তা, যিনি একিউআই বলেন, যে টেম্পারেচার মাপার হয় নাকি একিউআই দিয়ে, তিনি আজকে মুখ্যমন্ত্রী। ফলে এগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে রাজ্যের মানুষ কেমন আছে। তো রাজ্যের মানুষ ভালো নেই, পশ্চিমবাংলার মানুষ ভালো নেই, এটা সবাই আমরা জানি। এবং আমার মনে হয় বামপন্থীদের এই জায়গাটাই ধরা উচিত। ঠিক আছে, মানুষ যেখানে যে কারণে আজকে বিপন্ন, যে কারণে আক্রান্ত, সেটা এসআইআর হতে পারে, সেটা অগ্নিদগ্ধ শ্রমিক হতে পারে, সেটা চাকরির ব্যাপার হাতে, সেখানে দুর্নীতির ব্যাপার আছে, তো সেখানে মহিলাদের উপরে হিংসা, ধর্ষণ, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এই সব কিছু নিয়ে এখানে মানুষের পাশে দাঁড়িয়ে, ফলে ভোটে কি হবে, এর ফলটা কে পাবে না পাবে, ওগুলো ভাবারই দরকার নেই। তবু আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, আমরা অনেক সময়
দিল্লিতে বসে পুরো ভারতবর্ষের রাজনৈতিক চিত্রটা যখন আমরা দেখি, আমরা বলি হ্যাঁ, মোদি তো খুব বড় রাক্ষস, তার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট রাক্ষস, বিগার ইভেল লেসার ইভেল। কিন্তু এই রাজ্যে গ্রাম বাংলায় আপনি ঘুরে যান, ছোট ছোট শহরে ঘুরুন, বললো না, দিদির গুন্ডাকে আমরা বেশি ভয় পাই, আমরা বিজেপির গুন্ডাকে সঙ্গে ভোট দেবো। এটা আমাদের মানতে হবে যে বাম দলের কিছু সমর্থক, কংগ্রেসের সাপোর্টার যারা ছিল, তারা বিজেপিকে ভোট দিয়েছে। এই স্লোগানটা কোথা থেকে এলো? আগে আপনি সেগুলো বা এটা এই স্লোগান বলুন বা এই যে কথাটা আপনি বলেন বড় রাক্ষস ছোট রাক্ষস, আমি রাক্ষসের কথা বলতেই যাবো কেন? মানুষের কথা এখানে। ব্যাপারটা হচ্ছে যে আপনি ভালো কাজের জন্য ভোট দিন, ভালো কথার জন্য ভোট দিন, ভালো নীতি আনার জন্য ভোট দিন। তো ফলে আমার মনে হয় এই পুরো ব্যাপারটাকে যে নেগেটিভ স্পিন একটা দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায়, এটা আমি জানি না কিভাবে হচ্ছে, মানুষের মধ্যে চলে যাচ্ছে প্রচারগুলো। আমার মনে হয় এখানে পশ্চিমবাংলায় ইতিবাচক সদর্থক রাজনীতি, মানুষের কথা, মানুষের দাবি দাওয়া, তাদের অধিকারের প্রশ্ন, এটা করেই তো বামপন্থীরা একদিন উঠে এসছে, এটা করেই বামপন্থীরা উঠে এসছে, ওইখানে এটা করেই আবার একদম ফেরত যেতে হবে, বামপন্থীদের আবার উঠে আসতে হবে। দুটো প্রশ্ন, এক লাইন জবাব। কি হবে কি মনে হচ্ছে? আপনি জ্যোতিষী নন আমি জানি, তবু আপনার কি মনে হচ্ছে যে এবার যে বিধানসভা নির্বাচনটা হবে, আপনি কি দেখছেন যে ঠিক আছে, হয়তো তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা কমে যেতে পারে, কিন্তু এই 2094 বিধানসভা আমি কি দেখছি এবং আমি কি এর মুশকিল হচ্ছে যে আমি কি দেখছি এবং আমি কি চান চাই না, আপনি কি এখন আমাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে এই দুটো আলাদা করা খুব মুশকিল। চেষ্টা করুন। তো যেটা দেখতে চাই এবং যেটা মনে হয় যে দেখতে পাবো, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা বিজেপিকে আটকে দেবে, পশ্চিমবাংলা যেন বিজেপি যেন ঠাঁই না পায়, এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বামপন্থীদের যে একটা ভীষণ দুর্বলতা, এই দুর্বলতা কাটিয়ে কিছু বামপন্থী অন্তত বিধায়ক তারা বিধানসভায় যান, যাতে এই মানুষের প্রশ্নগুলো বিধানসভায় আরো বেশি আসতে পারে। এবং আমি যেটা চাই যে মানুষ এই এসআইআর এর এই বিপদ কাটিয়ে মানুষ যাতে ভোটটা দিতে পারে, ভোটার লিস্টে যেন মানুষের নামটা থাকে এবং সেই তালিকায় যাতে লোকেদের নাম থাকে এবং তারা যেন নির্ভয়ে দিতে পারে, নিরাপদে নির্ভয়ে ভোটটা দিতে পারে। শেষ প্রশ্ন আমার, ধরে নিন আপনি যা বলছেন তাই হলো, বিজেপি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো না এই রাজ্যে, তখন দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বলবে, দেখো তোমরা এত চেঁচামেচি করছিলে কেন, ভোট চুরি এসআইআর নিয়ে কেন এত চেঁচামেচি করছো? দেখো আমরা তৃণমূল কংগ্রেস জিতে গেছে এই রাজ্যে, বিজেপি জিততে পারেনি। পুরো আপনি স্পিনের কথা বলছেন না, ওরা সবকিছুতেই তাই করে। ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিয়েছে, ভারতবর্ষের অর্থনীতি বিপন্ন, এখন বলছি ইউরোপের সাথে নাকি বিরাট একটা মাদার অফ অল ডিলস আমরা করেছি। তো সেটা ওরা করবে, সেটা বড় প্রশ্ন নয় আমার মনে হয়। সেটা সবকিছুতেই ওরা বলবে আমার জয়, সবটাতেই বলবে আমরাই এটা চেয়েছিলাম, আমরা এটা করেছিলাম। কিন্তু আমার মনে হয় পশ্চিমবাংলার জন্য কোনটা ভালো, ভারতবর্ষের জন্য কোনটা ভালো, মানুষের জন্য কোনটা ভালো, আমি সেটা দিয়ে বিচার করব। ওরা যা বলার বলুন। অনেক ধন্যবাদ দীপঙ্কর, আমাকে সময় দিয়েছো, মানে অনেকগুলো প্রশ্ন করলাম, তুমি একদম যা জবাব দেওয়া দিয়েছো ইতস্তত করনি। তো নির্বাচনে কি হবে, বিধানসভা নির্বাচনে কি জিতবে না, কি বিষয়ে নিয়ে লোকেরা ভোট দেবে বা দিতে পারবে বা পারবে না, এসআইআর, ধর্ম, এইসব অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বললাম দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশনের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। দেখতে থাকুন এই চ্যানেলটা। প্রশ্ন করছি পরঞ্জয়। নমস্কার।